হ্যালো এভরিওয়ান, আমরা তো সবাই প্রথমের দিকের এবিটি এর কোশ্চেন পেপারগুলো সলভ করেছিলাম, তাই না? শেষের দিকেরগুলো কি করা হয়েছে? আজকে আমি শেষের থেকে শুরু করব। তো লাস্ট যে এবিটি এর টেস্ট পেপারটার মানে কোশ্চেন পেপারটা রয়েছে, সেটা কত নম্বর পেজ? 998 পেজ। তো এই পেজের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? এমসিকিউগুলো সলভ করব, সেখান থেকে প্রচুর কনসেপ্ট আমরা ডেভেলপ করবো। হ্যাঁ, শুধুমাত্র অপশনগুলো দাগিয়ে দিয়ে চলে যাবো তা কিন্তু নয়, প্রত্যেকটার পেছনে ফিজিক্স আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, তো ফিজিক্সটাকে আমরা কি রক্তের সাথে মিশিয়ে নেব, খুব খুব সুন্দর করে আমরা কনসেপ্টগুলোকে ডেভেলপ করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি জৈব গ্রিন হাউস গ্যাস কোনটা? যেহেতু জৈব বলছে, অর্গানিক, রাইট? সেটা কি হবে? মিথেন হবে, CH4। এখানে কার্বন ডাইঅক্সাইডে কিন্তু একটা গ্রিন হাউস, বাট যেহেতু জৈব বলছে, জৈব তোমার কি CH4 হবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি কী হবে? আদর্শ মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তোমরা সবাই জানো, তাই না? আইডিয়াল গ্যাস ইকুয়েশন কেমন হয়? এই রকম হয়, দেখো আমি কোশ্চেন নাম্বার 1.2, রাইট? যেহেতু 64 গ্রাম মানে মাস, মানে অক্সিজেনের যে মাস সেটা তোমাকে বলে দিয়েছে কত? 64 গ্রাম। কার? O2, অক্সিজেনের মাস। এবার আমরা জানি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন সেটা কি হয় নাকি P ইন্টু ভি ইকুয়াল টু N ইন্টু আর ইন্টু টি। এন হচ্ছে তোমার মোল সংখ্যা, মোল নাম্বার। এইখানে মোল নাম্বারটাকে আমরা এইভাবে ডিফাইন করে থাকি, মোল নাম্বারটাকে আমরা লিখে থাকি সাধারণত কি মাস, মানে একটা গ্যাস নিয়েছো তুমি, যে গ্যাসটা তুমি নিচ্ছ সেই গ্যাসের মাস ডিভাইডেড বাই সেই গ্যাসটা আণবিক ভর। যে গ্যাসটা তুমি নিচ্ছ সেই গ্যাসটার মাস ডিভাইডেড বাই তার আণবিক ভর। ওকে, এইটা হচ্ছে তোমার কি মোল নাম্বার। তাহলে এখানে দেখো, এই যেরকম আমি তোমাকে বোঝাই জিনিসটা, ধরো O2 লিখছি আমরা, যে O2 লিখলাম, O2 লেখার মানে কি এখানে কিছু নেই, মানে এখানে 1 রয়েছে, তার মানে কি বলবো তুমি 1 মোল। এটা মানে কি 1 মোল, 1 মোল অক্সিজেন গ্যাস রয়েছে, মানে O2, 1 মোল O2 রয়েছে। আমি যদি বলতাম 2O2, তখন তুমি কি বলতে যে 2 মোল, 2 মোল O2 রয়েছে। এবার আমরা একটা জিনিস জানি, অ্যাভোগাড্রোর প্রিন্সিপাল আমরা জানি, অ্যাভোগাড্রোর সূত্র আমরা জানি, মানে প্রকল্প। সেটা কি বলে যে 1 মোল যে গ্যাস, 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রোর সংখ্যা কতখানি হয়? 6.023 × 10⁻23। এবং তার যে ভর হয় সেই গ্যাসটার আণবিক ভর হবে, ঠিক আছে? 1 মোলে কি 1 মোল গ্যাসের, যে 1 মোল যে O2 গ্যাস নিচ্ছে, এটা কি তার আণবিক ভর হবে। তাহলে আমি যদি বলি, সাপোজ এটার কথা যদি বলি, তাহলে এখানে O2 রয়েছে, তাহলে 1 মোলে তার ভর কতখানি হবে? 1 মোলে অক্সিজেন গ্যাসের ভর কতখানি হবে? তাহলে 1 মোলে অক্সিজেন গ্যাসের যে ভর হবে সেটা কি তার আণবিক ভর। তাহলে এখানে O2 লিখছি, তাহলে অক্সিজেন, অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক মানে আণবিক ভর কত হয়? 16 হয়। 16, যেহেতু 2 রয়েছে তাহলে 2 দিয়ে গুণ করবে, তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 গ্রাম তুমি পাবে। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের যে আণবিক ভর সেটা কতখানি হয়? 32 গ্রাম। তাহলে এটা ক্যাপিটাল M ইকুয়াল টু তুমি লিখতে পারো 32 গ্রাম। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে এটা কি অক্সিজেন গ্যাসের আণবিক ভর। ওকে, এবার দেখো এখান থেকে তুমি কি মোল সংখ্যা তুমি বের করতে পারো। এই স্মল এমটা তোমাকে বলে দিয়েছে কত? 64 গ্রাম ডিভাইড বাই ক্যাপিটাল এম যেটা আণবিক ভর, সেটা তুমি বের করলে 32। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবে তুমি 2, তাই না? তাহলে এই যে মোল সংখ্যা, মোল নাম্বার, সেটা কত পাচ্ছ তুমি? 2 পাচ্ছ। তাহলে এটাকে তুমি এই ইকুয়েশনটায় পুট করে দাও, তাহলে তুমি লিখতে পারো, সুতরাং আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হবে P ইন্টু ভি ইকুয়াল টু এন এর মান কত? 2 ইন্টু আর ইন্টু টি। ওকে, তাহলে এটাই তোমার কি আনসার হবে। দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে? সো অপশন বি তোমার কারেক্ট আনসার। আশা করি চেষ্টা বোঝাতে পারলাম। তাহলে তোমাকে মেনলি যেটা বুঝতে হবে মোল নাম্বারটা কি এবং আণবিক ভরটা কি। এই জিনিসগুলো তোমাকে ভালো করে একটু জানতে হবে, তাহলে তুমি করতে পারবে। আশা করি চেষ্টা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি কোনটা হবে? আমরা সাধারণত কেমন করেছিলাম, বাষ্প ঘনত্ব বলে দেয়, আণবিক ভর বের করতে বলে, কিন্তু এখানে কিন্তু আণবিক ভর বের করতে বলেনি, এখানে বলছে কোন গ্যাসটা হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যেটা জানো সেটা থেকেই তোমাকে করতে হবে। তাহলে বাষ্প ঘনত্ব তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে তুমি আণবিক ভর বের করে দেখো কত হয়। এইবার এইখানে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর তুমি আণবিক ভর ক্যালকুলেট করে দেখো ওইটার সাথে মেলে কিনা। দেখো জিনিসটা বোঝাচ্ছি আমি। সো 1.3 আই থিঙ্ক, রাইট?
তো বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্ব মানে হচ্ছে তোমার ধরো কোনো একটা তুমি গ্যাস নিলে, যে কোনো গ্যাস নিয়েছো তুমি, সেই গ্যাসটা একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট ভলিউম নিয়েছো তুমি, একটা নির্দিষ্ট ভলিউম এবং নির্দিষ্ট টেম্পারেচারে তুমি গ্যাস নিয়েছো, সেই গ্যাসের যে আণবিক ভর হবে ডিভাইডেড বাই একই টেম্পারেচার এবং একই ভলিউমের হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর তার রেশিওটাকে বলা হয়ে থাকে বাষ্প ঘনত্ব। তাহলে হাইড্রোজেন গ্যাস মানে কি H2 মানে 2 থাকবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি তুমি জানো আণবিক ভর 1 হবে, তাহলে 2 যেহেতু মানে H2 যেহেতু এই যে আমরা লিখছি এখানটায় H2 লিখছি আমরা, তাহলে H এর ক্ষেত্রে 1 হয় আর 2 রয়েছে, তার মানে কি এর আণবিক ভর কত হবে 2 গ্রাম। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো তাহলে তুমি বাষ্প ঘনত্ব জানো, তাহলে এম ইকুয়ালটা তুমি কি লিখতে পারো 2 × D, কারণ গিভেন কোশ্চেন তোমাকে বলে দিয়েছে কি বাষ্প ঘনত্ব D = 8 বলে দিয়েছে। দেখো এর কিন্তু ইউনিট বা ডাইমেনশন হবে না, কারণ কি দুটোই কি মাসের রেশিও, তাহলে মাসের রেশিও হওয়ার ধরুন কি এটা ইউনিটলেস হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো যে আণবিক ভর দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 8, তাই না? তাহলে কত হচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রাম হচ্ছে কি আণবিক ভর। এবার তোমাকে যে গ্যাসগুলো বলেছে সেই গ্যাসগুলোর মধ্যে কার দেখো আণবিক ভর 16 হচ্ছে। এখানে গ্যাসগুলো দেখো, এটা নাও তুমি, এটা নাও তুমি, এটা নাও তুমি, এটা নাও। তাহলে প্রথম থেকে করা শুরু করি, দেখি কোনটা হয় অ্যাকচুয়ালি। তাহলে C2H6 নিয়ে দেখি, C2H6 রাইট, এটা নিলাম। এবার তুমি আমাকে বলো যে কার্বন আণবিক ভর কত হয় 12 হয়, যেহেতু 2 রয়েছে তাহলে C2 মানে তাহলে 12 × 2 প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে কি 1 হয়, যেহেতু 6 রয়েছে তাহলে 6। ক্যালকুলেট করলে কত পাচ্ছ তুমি 12 × 2 = 24। বাবা অনেক বেশি, এটা হতেই পারে না। এর আণবিক ভর কতখানি তাহলে 30 গ্রাম, তাহলে এটা পসিবল নয়, তাহলে এটা আমাদের হবে না। হলো, এটা হবে না। সেকেন্ড কি বলছে দেখো, আই থিঙ্ক CH4 ছিল, তাহলে এর ক্ষেত্রে দেখো একবার সি হচ্ছে তোমার 12, ওকে, প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে 1 × 4, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয় দেখো 12 + 4, তাহলে কত হচ্ছে 16 গ্রাম। আর আমাদের আণবিক ভর কত পেয়েছি আমরা দেখো 16 গ্রাম, তাহলে মিলে গেল। তাহলে অপশন কোনটা হবে? অপশন তোমার CH4 হবে। আর বাকিগুলো তুমি এভাবে ক্যালকুলেট করে দেখতে পারো, হবে না। সুতরাং কি তোমার আনসার হবে CH4। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে CH4 তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে আণবিক ভর ক্যালকুলেট করে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একদম ইজি কোয়েশ্চেন বলেছে, এটা বলছে নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচাইতে বেশি তাপ পরিবহন করতে পারে? সোনার তাপ পরিবাহিতা সব থেকে বেশি। বুঝতে পারলে? ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে সাদা আলো যাচ্ছে, তাহলে একটা প্রিজমের মধ্যে যখন সাদা আলোটা কী হবে 7টা রঙে ভেঙে যাবে, বেনিয়া, সহকলা, ভিভগিওর, রাইট। বলছে প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি কোনটা? একই ধরনের কোশ্চেন কতবার আসছে। তাহলে সবচাইতে বেশি বিচ্যুতি মানে সব থেকে বেশি বেঁকে যাবে, মানে বিচ্যুতি বেশি হবে কার? বেগুনি আলোর, তাই না? কারণ বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি কম হয়, ওয়েভলেন্থ কম হয়। ওয়েভলেন্থ কম হওয়ার দরুন আমরা কচি সূত্র থেকে দেখি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হওয়ার দরুন সেই মিডিয়ামে লাইটের স্পিড কম হয়ে যায়। স্পিড কম হয়ে যাওয়ার দরুন কি দিক দিক করে যায়, দিয়ে বেশি বেঁকে যায়। কিন্তু লাল আলোর ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, লাল আলো কি কম বিচ্যুতি হয়। কারণ কি লাল আলোর ওয়েভলেন্থ বেশি হওয়ার দরুন আমরা সবাই জানি। এরকম দেখিয়ে দিচ্ছি আরেকবার, বারবার জিনিসগুলো করছি, তোমরা কিন্তু আগেকার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, দেখো আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন দেখি, সেটা কি বলে? ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই মিডিয়ামে লাইটের স্পিড। ওকে, বুঝলাম। কচি সূত্র বলে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ দ্যাট ইজ ইকুয়াল টু a প্লাস এ কনস্ট্যান্ট বিউ কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এটা কচিস ল। এইবার যখন একটা প্রিজমের মধ্যে যখন লাইট পাস করছে, সাদা আলো আসছে, এটা কি হয় 7টা রঙে ভেঙে যায় এরকম, ঠিক আছে? এখান থেকে বলতে পারো তুমি
ভি, এটা আমি এরকমভাবে লিখে দিই। ওকে, সবার উপরটা কি রেড, এটা কি তোমার রেড, এটা রেড কালার, দিস ইজ রেড। এর ওয়েভলেন্থকে সাপোজ আমি ল্যামডা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এর ওয়েভলেন্থকে রিপ্রেজেন্ট করছি ল্যামডা ভি দিয়ে। এইখানে ল্যামডা আর ইজ গ্রেটার দেন ল্যামডা ভি, সব থেকে বেশি ওয়েভলেন্থ হয় কি রেডের, সব থেকে ওয়েভলেন্থ বেশি হয়, বুঝতে পারলে? এবার দেখো তাহলে যে বেগুনি কালার ওয়েভলেন্থ সব থেকে কম, তাহলে ওয়েভলেন্থ কম হলে পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে পরে তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু সি বাই মিউ বলবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে ভেলোসিটি কম হবে, ভেলোসিটি কম হলে পরে বিচ্যুতি বেশি হবে। বিচ্যুতি মানে কি, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল, ধরো এই পথ বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু গেছে দেখো এই পথ বরাবর, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বিচ্যুতিকর। তো কারটা বেশি, এটা ভায়োলেটের, এটা কি রেডের ক্ষেত্রে এটা, তাহলে ভায়োলেটের ক্ষেত্রে বিচ্যুতি কোনটা সব বেশি না? বুঝতে পারলে জিনিসটা? ফিজিক্সটাকে বুঝে বুঝে করো, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে লাইট বলতে পারো তুমি। লাইটের স্পিড কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে কনফিউজ করার জন্য কিন্তু অনেক অপশন দিয়েছে, দেখো 3 × 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড হবে না, 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড হবে না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এটাই হবে, আর এটাও হবে না, বুঝতে পারলে? তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে। এটাই কি ইউনিভার্সের ম্যাক্সিমাম স্পিড ফ্রি মিডিয়ামে। হ্যাঁ, ফ্রি মিডিয়ামে ইউনিভার্সের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই তোমার ইউনিভার্সের স্পিডও, এটাকে তোমার ইউনিভার্সের স্পিডও বলা হয়ে থাকে, ঠিক আছে? এর থেকে বেশি স্পিড পসিবল নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটো রেজিস্ট্যান্স বলে দিয়েছে, একটা 3 ওহম, একটা 6 ওহম। বলছে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে? তাহলে সমান্তরাল সমবায় তোমাকে বুঝতে হবে, তাই না? সমান্তরাল সমবায় তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো এই একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স রয়েছে। সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়, ফিজিক্সটা বোঝা আগে। ধরো এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, মানে দুটো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ডিফারেন্ট কারেন্ট পাস করবে। বাট তাহলে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ধরো I1 কারেন্ট পাস করছে, আর এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ধরো I2 পাস করছে। মানে এটাকে তুমি সাপোজ একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছো, রাইট? এটা ভোল্টেজ ভি, পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্টটা এদিক থেকে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা আসলো এইখানে এসে দেখো দুটো পাথ পাচ্ছে, একটা এই বরাবর, একটা এই বরাবর। তাহলে দুটো পাথে কারেন্টটা ভেঙে যাবে, দুটো ভাগে ভেঙে যাবে, একটা I1 যাবে দিক দিয়ে, একটা I2 যাবে দিক দিয়ে। আবার এইখানে এসে আবার মিলিত হয়ে আবার এদিক দিয়ে কিন্তু I কারেন্টই ঢুকবে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে কি মানে দুটো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ডিফারেন্ট কারেন্ট পাস করবে, বাট এই দুজনের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ তুমি মেজার করো, দেখো এই যে R1 রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসেও যা ভোল্টেজ ড্রপ পড়ছে ভি, আর R2 রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ ভি পড়ছে। তাহলে প্যারালাল কম্বিনেশনের ডেফিনেশনই হচ্ছে তোমার রেজিস্ট্যান্সগুলোর অ্যাক্রসে সেম ভোল্টেজ ড্রপ পড়বে বা ডিফারেন্ট কারেন্ট পাস করবে, এটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, তোমরা জাস্ট ওহমের সূত্র থেকেই তোমরা তার ফর্মুলা বের করতে পারবে, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা বের করতে পারবে। সেটা হয় এটা 1/R, দ্যাট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট চলবে, ঠিক আছে? যদি এর নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকে তাহলে ডট চলবে। এবার তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করতে পারো এটাকে, তাহলে 1/R ইকুয়াল টু এটাকে কী লিখবে তুমি, R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট R ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 বলতে পারি। অনেকে এইটাও মনে রাখে, যখন দুটো রেজিস্ট্যান্স দিয়ে বলে তখন একদম ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু করে দেয় অনেকে, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? আর যদি সিরিজ কম্বিনেশন বলতো, আচ্ছা এখানে আগে প্রবলেমটা করে নিই। তাহলে এখানে ভ্যালু বলে দিয়েছে একটা 3, একটা বলে দিয়েছে 2,
তাহলে 3 প্লাস 2, তাহলে উপরে 3 দুগুণে 6 আর নিচে 5, তাহলে এটা তোমার আনসার হবে 6/5 তোমার আনসার হবে। ঠিক আছে, কই, ও আচ্ছা আচ্ছা, একটা 3 বলেছে, এটা 6 বলেছে, সরি, এটা 3 বলেছে, এটা 6 বলেছে, এখানে 6 করে দাও, 6 করে দাও, 3 6 18, 3 আর 6 যোগ করলে 9 হবে, কাটাকাটি করলে 2 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে এখানটায়? আর ইকুয়াল টু 2 ওহম, এটা তোমার আনসার। ক্লিয়ার হলো? 2 ওহম, এটা তোমার আনসার। একই রকম কোশ্চেন যদি এখানে বলতো যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুমি কি করতে? জাস্ট এইভাবে তুমি কানেক্ট করে দিতে। বুঝতে পারলে? তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হয়, দুজনের মধ্যে দিয়ে একদম সেম কারেন্ট পাস করবে, বাট দুজনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডিফারেন্ট হবে। একই রকম ডেফিনেশন দেখতে পাচ্ছ? মানে আগেরটা কি ছিল? ভোল্টেজ ড্রপটা সেম ছিল, মানে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা সেম হয়, ডিফারেন্ট কারেন্ট পাস করে। বাট সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে সেম কারেন্ট পাস করে আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডিফারেন্ট হয়। বুঝতে পারলে? আর এর ক্ষেত্রে যদি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো, সেটা পাবে তুমি জাস্ট সিম্পল যোগ। ওকে, যদি এই প্রবলেমটাই বলতো তাহলে তুমি লিখতে এখানে 3 প্লাস 6, 3 আর 6 যোগ করলে 9 হয়। তাহলে কি দেখতে পাচ্ছ? সিরিজের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বেশি হয় প্যারালালের থেকে। মানে এটা যদি তুমি সিরিজ বলো, এটা যদি প্যারালাল বলো, তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে আর এস গ্রেটার দেন আর পি। অনেক সময় এই কোশ্চেনটাও করে থাকে যে দেখাও যে সিরিজ কম্বিনেশনে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যায় সেটা কিন্তু গ্রেটার দেন প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যায় তার থেকে বেশি হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে একটা তার ধরে নাও, একটা তার রয়েছে, তারের মধ্য দিয়ে হচ্ছে 2 মিনিটে এত কুলম আধান প্রবাহিত হলো। তাহলে কিউ এর মান কত বলে দিয়েছে? 120 কুলম। টাইম কতখানি বলে দিয়েছে? টাইম বলছে 2 মিনিট। তাহলে প্রবাহ মাত্রা মানে কারেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে মিনিটকে আগে সেকেন্ডে করে দাও, তাহলে 2 গুণ 60 মানে 120 সেকেন্ড, রাইট? তাহলে কারেন্টের ডেফিনেশন বলছে কি? চার্জ বাই টাইম। চার্জ কত? 120 কুলম ডিভাইডেড বাই টাইম কত? 120 সেকেন্ড, সুতরাং কি 1 অ্যাম্পিয়ার। তাহলে আনসার কত হবে? 1 অ্যাম্পিয়ার। একদম ইজি কোয়েশ্চেন, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে তেজস্ক্রিয় মৌলের খনিতে কি পাওয়া যায়? ভাই হিলিয়াম পাওয়া যায়। হ্যাঁ, তেজস্ক্রিয় মৌলের খনিতে বেশিরভাগই কি হিলিয়াম গ্যাস, প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস পাওয়া যায়। 10 নম্বর বলছে কোনটি চ্যালকোজেন মৌল? চ্যালকোজেন মৌল কাদেরকে বলা হয়? যে গ্রুপ 18, সরি 18 নয় 16, 18 তো নেই, 17 মধ্যে আছে। গ্রুপ 16 যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলি আমরা মানে চ্যালকোজেন মৌল, মানে অক্সিজেন পরিবারকে বলা হয়ে থাকে। অক্সিজেন পরিবারকে আমরা চ্যালকোজেন মৌল বলে থাকি। তাহলে অক্সিজেন পরিবারে যারা থাকবে তাদেরকে আমরা চ্যালকোজেন মৌল বলবো। ওকে, তো এখানে অক্সিজেন থাকলে অক্সিজেন আনসার হতো, বাট এখানে কি সালফার রয়েছে, তো সালফার তোমার এখানে কারেক্ট আনসার হবে। মানে অক্সিজেন পরিবারে বলা হয়ে থাকে, চ্যালকোজেন মৌল মানে অক্সিজেন পরিবারে বলা হয়ে থাকে। ঠিক আছে, গ্রুপ 16 যে মৌলগুলো রয়েছে, এলিমেন্টসগুলো রয়েছে, তাদেরকে আমরা চ্যালকোজেন বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে কার্বন ডাই অক্সাইডে সমযোজী বন্ধনের সংখ্যা কত? দেখো, কার্বন ডাই অক্সাইড মানে CO2, সি মানে কার্বন, তাই তো? এখানে দুটো হাত দিয়ে অক্সিজেনের সাথে থাকে, এখানে দুটো হাত দিয়ে অক্সিজেনের সাথে থাকে। তাহলে এইভাবে তারা কি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এখানে দেখো দুটো, এখানে দেখো দুটো, তাহলে মোট কটা হচ্ছে? 4টি। তাহলে বন্ধন কত হবে? 4টি বন্ধন হবে। ক্লিয়ার হয়েছে? 4টি বন্ধন হবে। এটা কী করে হয় বুঝতে পারছো না? দেখে নাও। প্রথমে আমাকে বলো কার্বন। কার্বন কার্বন কত হয়? অ্যাটমিক নাম্বার 6, রাইট? সুতরাং তুমি কী হবে? 1s2 2s2 2p2 হবে, রাইট? আর অক্সিজেন 8 হয়, 1s2 2s2 2p 4 বলতে পারো, 2p6 হয় লাস্টে, পিটা 6, মানে এটা, তাই তো? তাহলে এখানে যদি আমি কার্বন দিই,
কার্বনের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে? বাইরের কক্ষে দেখো মানে এইটা পুরোটা মানে 2 যে অরবিটটা সেটা 4টে রয়েছে, তাহলে এইখানে 2টো বসিয়ে দাও, এইখানে 2টো বসিয়ে দাও, হলো। বাইরের কক্ষে মানে 4টে হাতের, মেনলি 4টে হাত, কার্বনের 4টে হাত। অক্সিজেনের দেখো বাইরে রয়েছে 6টা হাত, অক্সিজেনের কটা? 6টা। তাহলে 2টো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড মানে 2টো অক্সিজেন, তাহলে এইখানে একটা অক্সিজেন বসালাম, এইখানে একটা অক্সিজেন বসালাম, হলো। এবার কি করলো দেখো, অক্সিজেন এইখানে 2টো হাত দিল আর 2টো থাকলো, 6টা রয়েছে বাইরের কক্ষে আর 2টো এখানে থাকলো, হলো। এবার ঘটনাটা কি হয় দেখো, এই যে কার্বন, এই কার্বনটাকে যদি তুমি মানে এই কার্বনটাকে যদি বাইরে তুমি আরো 4টে দাও তাহলে কি হবে, 2p6 হয়ে যাবে। মানে এই কার্বনটাকে যদি তুমি বাইরে আরো 4টে যদি ইলেকট্রন তুমি যদি একে দাও, 4টে ইলেকট্রন একে দিলে পরে এর বাইরে কি হয়ে যাবে, 2p6 মানে পুরো ফুলফিল হয়ে যাবে, মানে 8টা হয়ে যাবে, 4টে রয়েছে আর 4টে পেলে 8টা হয়ে যাবে, তাই তো? তার মানে পুরো স্টেবল হয়ে যাবে কার্বনটা। সিমিলারলি এই অক্সিজেনটাও যদি আর 2টো ইলেকট্রন পায়, 6টা হয়ে আছে, আর যদি 2টো ইলেকট্রন যদি এখানে পায় তাহলে এও কিন্তু ফুলফিল হয়ে যাবে, তাহলে এও স্টেবল হয়ে যাবে। তাহলে আমি যদি একটুখানি ভালো করে দেখি, এই 4টে হাত রয়েছে, এ যদি ধরো সাপোজ এই হাতটাকে নিয়ে নেয়, মানে এরকমভাবে যদি নিয়ে নেয় অক্সিজেনটা, মানে কার্বনটা এই অক্সিজেনে যে 2টো হাত তাকে নিয়ে নিল, নিয়ে এক করে দিল, আর এইখানে এই অক্সিজেনের এই 2টো হাতকে নিয়ে এক করে দিল। তাহলে দেখো এবার কার্বনের ক্ষেত্রে কি হলো, কার্বনের ক্ষেত্রে এবার হয়ে গেল এইখানে 4টে ইলেকট্রন, আবার এইখানে 4টে ইলেকট্রন, 4টে মিলে করে 8টা হয়ে গেল, তাহলে কার্বনের ক্ষেত্রে 8টা হয়ে গেল। এবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1 2 3 4, আবার দেখো 1 2 3 4, মানে এইটা মিলে আবার অক্সিজেনে 8টা হয়ে গেল। এই অক্সিজেনটা দেখো 1 2 3 4 5 6, আবার এইটা মিলে এরা আবার 8টা হয়ে গেল, তাহলে কি এরা পুরো স্টেবল হয়ে গেল না? তাই না? তার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, বুঝতে পারলে? তাহলে কী হবে এবার সি, তাহলে এইটা মিলে কি এটা একটা বন্ড, এটা একটা বন্ড উৎপন্ন করলো, তাহলে এই একটা বন্ড উৎপন্ন করলো, এই একটা বন্ড উৎপন্ন করলো, এখানটা এটা হলো, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে 2টো করে থাকলো, দরকার নেই। তাহলে কি 2টো মানে এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার পাচ্ছে, মানে কি 2টো পেয়ার মানে 4টে বন্ধন, 4 বন্ড উৎপন্ন করলো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এইভাবে তোমাকে দেখে দেখে বুঝতে হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা বলছে তড়িৎ বিশ্লেষণের পাত্র কোনটা? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের পাত্র হচ্ছে ভোল্টামিটার। এবার কী করে ভোল্টামিটার হবে? তাহলে এখানে ভোল্টমিটার এর মধ্যে পার্থক্য কী বাবা? তাহলে প্রত্যেকটা জিনিসের মানে কি সেগুলো বুঝি, হ্যাঁ। মানে বলতে এদের ডিফারেন্সটা বুঝতে পারলেই বুঝতে পারবে। মানে ভোল্টামিটার দিয়ে কী মেজার করা হয়, হাইগ্রোমিটার দিয়ে কী মেজার করা হয়, ভোল্টমিটার দিয়ে কী মেজার করা হয়, ক্যালোমিটার দিয়ে কী মেজার করা হয়। প্রথমে সিম্পলটা দিয়ে আসি, এই ভোল্টমিটার মানে হচ্ছে তোমার কি, যে ভোল্টেজ মেজার করবে, ভোল্ট ইউনিট থেকে, বুঝতে পারছো? ভোল্টেজের ইউনিট হচ্ছে তোমার ভোল্ট হয়, মানে পোটেনশিয়ালের ইউনিট তোমার ভোল্ট হয়। তাহলে ভোল্টমিটার সাধারণত কি পোটেনশিয়াল মেজার করে, পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে, ক্লিয়ার হয়েছে? কিন্তু ভোল্টামিটারটা কী বলো তো, ভোল্টামিটারটা ইলেকট্রিক চার্জ মেজার করে, মানে ইলেকট্রিক চার্জ, মানে কতগুলো ইলেকট্রিক চার্জ রয়েছে সেটা মেজার করে। যেমন ধরো তোমাকে জিনিসটা বোঝায়, একটা দ্রবণ নিয়েছো তুমি, সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুমি দিয়েছো, সমস্ত NaCl দিয়েছো তুমি, তাহলে কি তার আয়নে ভেঙে যাবে? তার মানে কি আয়নে ভেঙে যাওয়া মানে সেগুলো চার্জ উৎপন্ন করা, Na+ একটা আয়ন, এটা একটা চার্জ, পজিটিভ চার্জ, Cl- একটা আয়ন, এটা একটা নেগেটিভ চার্জ, রাইট? তাহলে এই যে চার্জগুলো এবার কী হবে, ওই তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ, মানে একটা লিকুইড, মানে একটা জলের মধ্যে তুমি দিয়েছো, গুলেছো, দ্রবণের মধ্যে দিয়েছো, তারা কি ফ্লো করবে, তাহলে চার্জগুলো ফ্লো করবে, সেখান থেকে তুমি কি কারেন্ট পাবে, রাইট? সেখান থেকে কারেন্ট পাবে।
তাহলে কি এই ভোল্টমিটারটা কি ওই চার্জগুলো যে যাচ্ছে না, ওই চার্জগুলোকে মেজার করছে, বুঝতে পারলে? তাই ভোল্টমিটারটাই কিন্তু তড়িৎ বিশ্লেষণে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, সো চার্জটা মেজার করে এখানটা, হ্যাঁ, কতগুলো চার্জ ফ্লো করছে সেটা মেজার করে তোমার ভোল্টমিটার। হাইগ্রোমিটারের কাজ কি? হাইগ্রোমিটার যেমন ধরো হিউমিডিটি মেজার করে, হ্যাঁ, মানে মানে এই যে আমাদের যে বায়ু মানে নেইভার, ঠিক আছে, এই অ্যাটমসফিয়ারে মানে এয়ারের মধ্যে কত পরিমাণ মানে ওয়াটার ভেপার রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য এয়ার, সেটাকেই বলি আমরা হিউমিডিটি। মানে এয়ারে ওয়াটারের ভেপারের অ্যামাউন্ট কতখানি, কি কত পরিমাণ রয়েছে এয়ারের মধ্যে ভেপারের, মানে ওয়াটার ভেপারের পরিমাণটাকেই বলা হচ্ছে হিউমিডিটি। সেটা মেজার করা হয় হাইগ্রোমিটার দিয়ে। ক্যালোরিমিটার দিয়ে কি হিট মেজার করা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। আমি যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংকেত দেখি, সেটা কী হয়? NH4OH হয়ে থাকে। এইটাকে যদি আমরা ভাঙি আয়নে, তাহলে এটা হয়ে যায় NH4+, এটা OH-। তাহলে এই যে OH-, এটা থেকে বুঝতে পারছি আমরা ক্ষারীয় হবে এটা, তাই নয় কি? তাহলে এটা কি হবে? ক্ষারীয় জলীয় দ্রবণ হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে নেক্সট কোয়েশ্চেনটা বলছে ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। মানে এখানে তুমি যদি অপশনগুলো দেখো, তুমি দেখবে যে অ্যালুমিনিয়াম, কপার, তারপরে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সবাই তো ডুরালুমিনে রয়েছে। তাহলে বলছে কোনটা নয়, তুমি তো তাহলে এটা ছেড়ে দিয়ে চলে আসবে। কিন্তু বুঝবে এখানটায় কি বুঝতে হবে, দেখো এগুলো সবাই থাকে, বাট কার পার্সেন্টেজটা কম, যার পার্সেন্টেজ কম সেটাকে আমরা কি নেগলিজিবল হিসেবে ধরবো এখানটায়। যেরকম দেখো অ্যালুমিনিয়াম থাকে অ্যাপ্রক্সিমেট 90%, কারণ এটা অ্যালুমিনিয়ামের একটা আকরিক। ডুরালুমিন কি? অ্যালুমিনিয়ামের একটা আকরিক। কপার থাকে অ্যাপ্রক্সিমেট 3 to 4%। আমি যদি ম্যাঙ্গানিজের কথা বলি, Mn এর কথাই প্রথমে বলি, Mn থাকে সাধারণত 0.5 থেকে 1.1 পর্যন্ত থাকে। আর Mg ম্যাগনেসিয়াম থাকে 0.5 থেকে 1.5%, বাট Zn জিঙ্ক থাকে 0.25%। তাহলে সব থেকে কম কে রয়েছে? জিঙ্ক রয়েছে। তাহলে তোমার আনসার কী হবে এখানটায়? জিঙ্ক হবে। বুঝতে পারলে? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এখানে অনেকেই বলবে যে মানে কোয়েশ্চেন অপশন দেখে বলবে যে একটা মানে সবগুলোই তো আছে এখানটায়, তাহলে একটা হবে না আনসার এখানে, তাই তো? সেটা কিন্তু নয়। দেখবে যার যদি সবগুলোই থাকে, তাহলে দেখবে কার পার্সেন্টেজ কম, যার পার্সেন্টেজ কম সেটাই তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে? এখানে যদি অপশনে লোহা দিয়ে দিত, তাহলে লোহা যেরকম ডুরালুমিনে থাকে না, তাহলে লোহা তুমি বলতে লোহা, ঠিক আছে? বাট সবগুলো যেহেতু রয়েছে, তাহলে তুমি চেক করবে কার পার্সেন্টেজটা কম, যার পার্সেন্টেজ কম সে থাকে না। আচ্ছা, কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহৃত হয়? সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ইথিলিন, যেটা উদ্ভিদেরই একটা হরমোন। হ্যাঁ, এটা কি করে? এটা নাকি মানে কাঁচা ফলকে মানে ভেঙে দিয়ে সেটা মানে নরম করে দেয় আর কি, ঠিক আছে? তো কাঁচা ফলকে পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে, এবং অ্যাসিটিলিনও ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিটিলিন যেরকম ধরো একটা কার্বাইড, মানে ক্যালসিয়াম কার্বাইড, CaO, এটা যখন আর্দ্রতার সংস্পর্শে আসে তখন সেটা অ্যাসিটিলিন উৎপন্ন করে, ঠিক আছে? আমরা যদি দেখবে কার্বাইড দিয়ে আম পাকাই আমরা, কিন্তু কার্বাইড যদি তার সংস্পর্শে চলে আসে তাহলে সেখানে কিন্তু মানে ওই ফসফরাস এগুলো উৎপন্ন করে, সালফার ফসফরাস এগুলো উৎপন্ন করে ফেলে। তো এখানে মেনলি যেটা মানে আইডিয়ালি মানে করা হয়ে থাকে সেটা কি তোমার ইথিলিন দিয়ে করা হয়ে থাকে, কারণ এটা কি উদ্ভিদেরই একটা হরমোন, তার জন্য ইথিলিনটাই তোমার আনসার করাটা উচিত, ঠিক আছে? অ্যাসিটিলিন দিয়েও তুমি ফল পাকাতে পারো, অসুবিধা কিছু নেই। ওই যে বললাম ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আমরা ফল পাকাই আমরা। তো এখানে ইথিলিন তুমি বলবে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে বুঝে বুঝে। দেখো MCQ করা মানে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, পুরোটা মানে হয়ে যাবে না, কী কী কোশ্চেন আসছে তার ভেতরে কনসেপ্টগুলো কী সব কিছু তুমি বুঝতে পারো যে আচ্ছা এই চ্যাপ্টার রয়েছে, এই কোশ্চেনগুলো রয়েছে। ক্লিয়ার হয়েছে? এগুলো ভালো করে প্র্যাকটিস করো,
ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।